আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই মোবাইলটা হাতে নিলাম। নেয়ার পরে স্ক্রল করতে করতে একটা নিউজ সামনে চলে আসলো। সেটা হলো যে বাংলাদেশের সেরাদের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি আর কি। তো সে কয়েকদিন আগে রাজশাহী থেকে 10-12টা বাইক নিয়ে গ্রুপ ট্যুরে সাজেক যায়। সাজেক থেকে রাঙামাটি হয়ে কক্সবাজার। তো তারা সম্ভবত কালকে বা পরশু কক্সবাজার থেকে ফিরতেছিল সেই 10-15টা বাইক। তো তাদের মধ্যে সাকিবুল হাসান নামে একটা ছেলেও ছিল এবং তারই হয়তো রিলেটিভ হবে। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলা। তো নিউজটা পাইলাম এইভাবেই যে সে কক্সবাজার থেকে আসার সময় তার বাইকের গতি হারানোর কারণে অ্যাক্সিডেন্ট হয় এবং সে অ্যাক্সিডেন্টে সেই সাকিবুল হাসানের মৃত্যু হয়। আসলে ইন্নালিল্লাহ, কারণ এরকম একটা দুঃখজনক ঘটনা। তো আমি যেই জন্য কথা বলতেছি সেটা হলো এই দুর্ঘটনা এবং মারা গেছে বিষয়টা এটা না। আমি আসলে কথা বলতে আসছি এটা নিয়েই যে বর্তমানে দুইটা বিষয় মাথায় পড়তেছে। এক হলো অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, ভাইরাল হচ্ছে এবং তারা ফেমাস হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে যে ক্ষুদ্র পরিসর থেকেই অনেক বড় মাপের কেউ হয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সার মালিক হচ্ছে। আর তাদের মধ্যে এক ধরনের অহংকার বলবো নাকি অহমিকা বলবো না কি বলবো বুঝতে পারতেছি না, এরকম একটা সৃষ্টি হচ্ছে। মানুষের কমেন্টস ওই যে বলো না, 10-এর কথাই যায় 10-এর কথাই ক্ষয়। তো আসলে 10 জন যেটা আপনাকে বলবে বুঝতে হবে যে ওই যে মেজরিটিস, ওই যে কি বলে একটা কথা আছে না যে মেজরিটিস, আরে কথাটা ভুলে গেলাম, মেজরিটি ইজ রাইট। হ্যাঁ, কথায় বলে যে মেজরিটি ইজ রাইট। তো বিষয়টা হলো যে যখন একজন মানুষ একটা কাজ করবে, যদি 10 জন তাকে ভালো বলে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সেটা ভালো। আর যদি 10 জন মানুষ বলে যে না এই ছেলেটা খারাপ কাজ করতেছে, তাহলে আপনাকে থিঙ্ক করতে হবে যে আসলে কাজটা খারাপ কিনা। তো বর্তমানে কি কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি, সে হয়তো বা নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে আসছে, কিন্তু সে অনেক ভালো করছে কন্টেন্ট ক্রিয়েশনে, অনেক নাম তার এখন, অনেক ফেমাস। তো সে বর্তমানে অনেক ট্যুর দেয়, বাইকে দেয়। কিছুদিন আগে ফারহানার হাজব্যান্ডও সম্ভবত অ্যাক্সিডেন্ট করেছিল একটা জায়গায়, কার অ্যাক্সিডেন্ট। এরপরে ফারহানা অ্যাক্সিডেন্ট করলো, অনেক ঝামেলা গেল তাদের উপর দিয়ে। সো তারা এই যে 15টা বাইক নিয়ে যে সাজেক গেল, রাঙামাটি গেল এবং কক্সবাজার, আসলে আমার মনে হয় যে বাইকের হ্যান্ডেল ধরলেই যে সবাই রাইডার হয়ে যায়, আমার এই কথাটা মানতে নারাজ। কারণ একটা ব্যাপার কি, অ্যাক্সিডেন্ট নিজের দোষে হয় না, এটা সত্য। আবার অন্যের দোষে যে সবসময় হয় এটাও ঠিক না। রাস্তায় চলতে গেলে দুর্ঘটনা ঘটবে, এটা যেমন স্বাভাবিক, তবে এটাও স্বাভাবিক যে রাস্তায় চলতে গেলে রাস্তার কিছু নিয়ম শৃঙ্খলা সেইগুলো মেনে চলতে হবে আপনাকে। আপনি চাইলেই যে কোনো লেন থেকে আরেকটা লেন পরিবর্তন করতে পারবেন না, চাইলেই আপনার মতো স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি ওভার স্পিডেও রাইড করতে পারবেন না, আপনি কম স্পিডেও রাইড করতে পারবেন না। যেই রোডের যেই গাড়ির গতি যেই ফ্লো থাকবে ওই ফ্লো অনুযায়ী আপনাকে রাইড করতে হবে। এখন আপনি হাইওয়েতে রাইড করতেছেন, আপনার গতি 40-50 আছে, এটা কি হাইওয়ের জন্য ঠিক? একটা হাইওয়েতে স্বাভাবিক গতি একটা ট্রাকের থাকে 60 আর একটা বাসের থেকে 80 নর্মাল স্পিড। কারণ হাইওয়েতে যদি একটা বাস 60 বা 50 টানে, তখন তার ফুয়েল কনজামশনের ব্যাপার আছে, তার গন্তব্যে টাইমলি পৌঁছানোর ব্যাপার আছে, অনেকগুলো আছে। বিজনেস ক্লাস চলে, অনেক চলে হচ্ছে ইকোনমি ক্লাস। তো এই ক্লাসের যে যাত্রীগুলা, এরা বড় গাড়িতে যায় কেন? যাওয়ার কারণ হচ্ছে যে সেফলি যাবে এবং টাইমলি পৌঁছাবে। তো
এই ব্যাপারগুলোর জন্যই যাত্রীরা বাসে যায়। এখন ওই বাস যদি 80 টেনে যায় আর যাত্রাপথে যদি কি বলে আপনার আপনার মতো একটা বাইক সেখানে 50 টেনে যাচ্ছে, ধরেন একটা ট্রাক 60-এ যাচ্ছে, আপনি 50-এ যাচ্ছেন, যাইতে গিয়ে দেখা গেল যে আপনাকে ওই ট্রাককে ওভারটেক করবে বাস, এই ক্ষেত্রে আপনি সামনে চলে আসছেন। এখন এই 80-90 গতি থেকে একটা গাড়িকে যখন ব্রেক করে দাঁড়াবে তখন এটা কতটা যে রিস্কি এটা আসলে বাসে থাকলে বোঝা যায়। সো বড় বড় ড্রাইভারগুলো কিন্তু মনে করে যে যেহেতু বাইক যাচ্ছে সে ওই গতিতেই যাক, আমি ওর পাশ দিয়ে চলে যাব। কিন্তু অনেক সময় হয় কি, বড় বাস যখন আপনাকে পাস করবে হাইওয়েতে, এটার জন্য ব্যাপক একটা বাতাসের চাপ থাকে। এই চাপের কারণে যেগুলো ছোট বাইক থাকে এই বাইকগুলো কিন্তু কাঁপাকাঁপি করে। যারা বাইক চালায় হাইওয়েতে দেখবেন, উচ্চগতি সম্পন্ন বাস যখন আপনাকে ওভারটেক করবে তখন বাইকে একটা বাতাস আসে, এই বাতাসে বাইক কিন্তু একটা কাঁপুনি দেয়। সো এই কাঁপুনিতে অনেকেই কন্ট্রোল ধরে রাখতে পারে, অনেকেই পারে না, আবার অনেকেই একটা আতঙ্কের সৃষ্টি হয় অনেকের মধ্যে, হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে। অনেকেই দেখবেন বাইকে মুখোমুখি যে সংঘর্ষ, এটা খুব রেয়ার, খুব কম। যারা খুবই উচ্চ গতি চালায় 110, 15, 20, তখন মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি 80, 90, 100-তে চালাবেন একটা হাইওয়েতে, তখন কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সব গাড়িগুলো অ্যাভারেজ স্পিডে চলে। তো এই জন্য রাইড করতে গেলে বাইক নিলেন, বাইক চালালেন, চলে গেলেন হাইওয়ে ট্যুরে, চলে গেলেন কক্সবাজার, কিন্তু আপনি রোডের বিস্তারিত জানলেন না, ডান বাম সিগন্যাল নাই, আপনি রোড ডিভাইডার মানলেন না, এগুলো যদি না দেখেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি। জানি না সেটা কী কারণে অ্যাক্সিডেন্ট হলো সে সাকিবুল হাসান। আর এখানে একটা ব্যাপার হলো যে নিউজে যেটা পাচ্ছি সেটা হলো যে বলতেছে যে তার গাড়িটাকে কন্ট্রোল করতে পারে নাই এবং গাড়িটা আইল্যান্ড ছিল, একটা আইল্যান্ডের ক্রস করার পরে কন্ট্রোল হারায় ফেলে। তো আমার এখানে অনেকগুলো প্রশ্ন রাইজ হয়েছে, আপনাদের হবে হয়তো। বিষয়টা হলো যে গ্রুপ ট্যুর করতে গেলে আপনি যত দূরেই যান 50-60-এর উপরে কেউ গাড়ি টানে না গ্রুপ ট্যুরগুলোতে। আমি অনেক গ্রুপ ট্যুর করছি, দেখছি, কারণ 50 টান টানতে পারে না কেনই, কারণ কারো ড্রাইভিং স্কিল আছে 80-90 টানার, কিন্তু কারো ড্রাইভিং স্কিল নাই। 15টা বাইক যখন একসাথে রাইড করবেন, আপনারা যখন 80-90 টানবেন তখন একটা বাইকও গ্রুপে থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সব আলাদা আলাদা হয়ে যাবে। সো এই কারণে গ্রুপ ট্যুরগুলোতে একটা অ্যাভারেজ স্পিড লিমিট থাকে যে আমরা 50-এর উপরে যাবো না বা 60-এর উপরে যাবো না। এই জন্য গ্রুপ ট্যুরগুলোতে অনেক সময় লাগে। যদিও ফারহানা বিথিরা 3-4 দিনের জন্য বের হয়েছিল ট্যুর নিয়ে। তো এই যে ব্যাপারটা, তো গ্রুপ ট্যুরে যদি 50-60 থাকে, আমি ধরলাম 60 থাকলে স্পিড ব্রেকার আসলে একটা বাইককে কন্ট্রোল করা, তা আবার প্রিমিয়াম সেগমেন্টের আরাউন্ড 5 যেটা দেখলাম বাইক, এটা আহামরি কিছু না। কিন্তু দেখেন সে কন্ট্রোল করতে পারে নাই, সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এই যে ব্যাপারগুলো, যদি আপনি হাইওয়েতে রাইড করতে চান, আপনি যদি এই স্কিলগুলো না জানেন, তাহলে তো আপনি কখনোই রাইড করতে পারবেন না। আর আপনি এত বড় রিস্ক কেন নিচ্ছেন? এই যে ফারহানা বিথি যে গেল গ্রুপটা নিয়ে, এই গ্রুপের লিডার কে? এই গ্রুপকে নিয়ে গেছে, পরিচালনা করতেছে এই গ্রুপের লিডার কে? রাত কি আদৌ একজন প্রফেশনাল বাইক রাইডার? জানি না সে কতটা পারে। যদি তাই পারতো তাহলে তার গ্রুপে জানানো উচিত ছিল যে আমরা অ্যাভারেজ স্পিড 50 থাকবে। জানি না এটা সে করছে কিনা। দ্বিতীয়ত, এরকম একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া নামক স্থানে, আমি জানি না, এরকম একটা শুনতেছি। এই রোডে এরকম একটা মানে ডাউন হিলও নাই, আপ হিলও নাই, যেখানে বাইকটাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাবে। আর এই রোডটা এমন রোড না যেখানে এই স্পিড ব্রেকারটাকে কন্ট্রোল করা যায় না। আমি গেছি কয়েকবার, এরকম কোনো আমি পাইনি। সাজেক, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যে ঘুরে আসছে তার কাছে চট্টগ্রামের রাস্তা দুধ ভাত, পান্তা ভাত মনে হবে। তো এই রাস্তার মতো জায়গায় অ্যাক্সিডেন্ট, আসলে আমি বলবো যে আসলে এটা একটা দুর্ঘটনা তো অবশ্যই, তবে এখানে অভিজ্ঞতার অনেক কমতি ছিল। আর যারা ট্যুর প্ল্যান করে, যারা আমির হয়, যারা লিডার থাকে আর কি, তাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়। চাইলেই যে কেউ কিন্তু লিডার হতে পারে না একটা জায়গায়। সো এই জন্য আমি বলবো যে আসলে গ্রুপ ট্যুর যারাই করেন, আপনারা আগে লিডার দেখেন, যে আপনাকে লিড দিবে আসলে সে কতটা
প্রফেশনাল, কতটা এক্সপিরিয়েন্স সম্পন্ন যে আপনার একটা গ্রুপকে সে লিড করতে চাচ্ছে। হ্যাঁ, আমি যেই ট্যুরগুলো করছি এই ট্যুরগুলোতে যেই লিডারগুলো পাইছি এরা মোর দ্যান এক্সপিরিয়েন্স, এরা বিভিন্ন জায়গায় গেছে। ইভেন প্রতি মাসে একটা করে তাদের লং ট্যুর থাকে, লং ট্যুর তাদের দিতেই হবে। তো এই যে ব্যাপারগুলো, যদি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি লিডারশিপ করতে পারবেন না। আপনার গাড়ি চালানোর ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, রোড ম্যাপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কোথায় আপনার গ্যাপ আছে, কোথায় স্পিড ব্রেকার আছে, কোথায় আইল্যান্ড আছে, ডিভাইডার আছে। মাঝে মাঝে দেখা যায় যে রোডের মাঝখানে ট্রাক মেরে দিছে হঠাৎ করে ডিভাইডার, কিন্তু সেখানে কোনো সিগন্যাল নাই, না আছে কোনো মানে ইন্ডিকেটার, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এগুলো কেন হচ্ছে? এইগুলোই লিডার সামনে থেকে একটা সংকেত দেয়, যেই সংকেতে বাকি গাড়িগুলো তারা নিজেদের কন্ট্রোল করে। এটা আর রাইড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিগজ্যাগ পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আপনি যদি একটা বাইকের পিছনে আর একটা লেগে থাকেন, আপনি বাইকটাকে ব্রেক করে কিন্তু কনজিউম করতে পারবেন না, আটকাতে পারবেন না। আর আপনি যদি জিগজ্যাগ করতে পারেন, বাইকের পাশ দিয়ে যাবেন, এতে করে আপনার কী হবে যে ব্রেক করলে ইমার্জেন্সি আপনি গাড়িটাকে আটকাতে পারবেন। সো একটা ট্যুরে যাইতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। আমরা যখন ট্যুরে যাই আমরা অনেক পরিকল্পনা করি, অনেক চিন্তা করি কিভাবে রাইড করব, কে উইক তাদের সম্পর্কে একজন লিডার অবশ্যই জানে যে এই বাইকটা কিভাবে রাইড করবে। যারা উইক থাকে তাদের মাঝখানে দিতে হয়, যারা স্ট্রং থাকে তাদের পিছনে দিতে হয়। এবং রাস্তার ডান লেনে, যেহেতু আমরা ডান লেন থেকে গাড়িগুলো ওভারটেক করে, ডান লেনের যে জিগজ্যাগ পদ্ধতিতে ডান পাশে যে বাইকগুলো থাকবে এরা অনেক এক্সপিরিয়েন্স সম্পন্ন থাকে, তারা আগে থেকে গাড়িগুলোকে সিগন্যাল দেয়। বহুত কিছু মেনে তারপরে আপনার রাইড করতে হয়। আর এই কিছু কিছু বাইকে যে বগালেক যাচ্ছে, কেওক্রাডাউন থেকে বগালেক যাওয়ার পথে ম্যাক্সিমাম বাইকার পড়ে যাচ্ছে। কেন ভাই? অন্য বাইকার তো পড়ে না, তার মানে তোমার এক্সপিরিয়েন্সের অভাব। আর এক্সপিরিয়েন্সের অভাব হলে তুমি এগুলো জায়গায় যাও কেন? বউ নিয়ে যাচ্ছে, দাম করে পড়ে যাচ্ছে, আপেলে উঠতে গেলেই পড়ে যাচ্ছে। বাইক তো বলতেছে না যে আমি পারতেছি না, আমার ক্লাস প্লেট দুর্বল বা আমি ফেল, না, নতুন বাইক তারপরে পড়ে যাচ্ছে, তার মানে কি তাদের এক্সপিরিয়েন্সের অভাব, এছাড়া আর কিছুই না। তো এই ক্ষেত্রে আপনাকে আগে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে যে আপনার পাহাড়ি রাস্তায় কীভাবে রাইড করতে হয়। পাহাড়ি না, এই ঢাকার মধ্যেই তো দেখা যায় যে যখন কেউ গাড়ি রাইড করে, অনেক বাইকারকে দেখি আমি যে একটা গ্যাপে পড়ে গেলে গিয়ার দুয়ে আসে, সে গিয়ার দুয়ে দিয়ে বা তিনে আসে, তিনে থেকেই পিক আপ দিচ্ছে, গাড়ি আগাচ্ছে না, মানে ঘ্যার 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 করে গাড়ি আওয়াজ করতেছে কিন্তু গাড়ি যাচ্ছে না, সে ওইভাবে রাইড করতেছে। তো এই বিষয়গুলো যদি না খেয়াল করে যে আমার আপ হিলে কেমন বাইক রাইড করতে হবে, কত গিয়ারে, ডাউন হিলে কেমন, এগুলো না জানলে আসলে আপনাদের পাহাড়ে যাওয়ার দরকার নেই, পাহাড়ের রাস্তায় রাইড করারও দরকার নেই। আগে দেখেন, শিখেন, অভিজ্ঞতা নেন, তারপরে যান। আজকে এই যে একটা প্রাণ ঝরে গেল, 95% মানুষ দোষারোপ করতেছে ফারহানা বিথি আর তার হাজব্যান্ড রাত নাকি তাকে, কারণ তারা হচ্ছে এই গ্রুপের আমির। এখন তাদের ফ্যামিলি যদি রিলেটিভ হয়ে থাকে মুখে বলতে পারবে না, কিন্তু তাদের মধ্যে একটা খুব ভিতরে কাজ করবে যে আমার ছেলে যদি ট্যুরে না যাইতো তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতো না। যদিও কপালের লেখন খণ্ডানো যাবে না, কিন্তু বিষয়টা কিন্তু তারা এইভাবেই নিবে। আমি মনে করতেছি আমারই যদি কোনো রিলেটিভ যাইতো এখানে, আমি কখনোই তাকে বলতাম না। কারণ কি, আমি জানি এই রাস্তায় সে কখনো রাইড করে নাই, এই 15 টাকার একসাথে যাওয়ার প্রশ্নই আসে না। আর ট্যুরে যাচ্ছে, ভালো কথা, বাপরে বাপরে কী উড়াধুরা নাচ, কী অঙ্গভঙ্গি অশ্লীল, এগুলা কেন? সব কিছুতেই সৃষ্টিকর্তার স্মরণ করতে হবে, সব কিছুতেই শুকরগুজর করতে হবে। আল্লাহ আপনাদেরকে এমন একটা ক্ষমতা দিছে, আপনারা অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনাদেরকে অনেক মানুষ ফলো করে। আপনারা যদি এই অশ্লীল অঙ্গভঙ্গি করে রাস্তায় চলেন, আপনাদেরকে মানুষ ফলো করবে কিভাবে? মানুষ আপনাদের থেকে কি শিখবে? আপনি একজন, অনেক মানুষের আইডল, আপনাদেরকে অনেকেই ফলো করে, আর আপনারা এমন একটা কাজ করেন যেটাতে আপনাদের দুর্নাম হয়, বদনাম হয়। আপনারা এমন কিছু কাজ করেন যেটাতে মানুষ ইন্সপায়ার হয় যে না, সে একটা ভালো কাজ করতেছে। আজকে আপনাদের যেই সাকিবুল হাসান মারা গেল নাটোরের, সে একজন ভালো ছেলে ছিল শুনলাম। সে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, তার মনে হয় 1 লক্ষ সাবস্ক্রাইবার, 1,02,000 হবে। সে যদি আজকে প্রফেশনাল বাইক চালাইতো তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতো না।
আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে এরকম একটা টিমকে লিড করছেন, আপনাদেরই বা কী এক্সপিরিয়েন্স আছে বাইক রাইড করার? ধাম করে বাইক হাতে নিলেন, চলে গেলেন। এই ফারহানা বিথির যে হাজব্যান্ড, ওর যেই মানে হেলথ কন্ডিশন, সে R15 চালায়, সে R15-এর যে একদিকে বাঘ মানে যদি ওয়েট নেয়, একদিকে যখন কাত হয়ে যায়, সেটাকে তো নিজেই কন্ট্রোল করতে পারবে না, সে কীভাবে যায়? তো যাক, মোরাল অফ দ্য স্টোরি যে গ্রুপ করে গেছে, জানি না কী অবস্থা করছে, তবে এতটুকু বিষয় যে তাদের অনেক অভিজ্ঞতার কমতি ছিল, তা নাহলে এরকম দুর্ঘটনা কখনোই ঘটতো না। আর একটা হচ্ছে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি। ফেসবুকে এখন তাদের নেটিজেনের সংখ্যা এত বেশি যা বলার বাইরে, কারণ তারা মানুষকে মানে নিজেদেরকে শো অফ করে সবচেয়ে বেশি। তো সর্বশেষ একটাই কথা, কপালে যা আছে তাই হবে, তবে সচেতন থাকতে হবে। আর আল্লাহর কাছে একটাই দোয়া করতে হবে, অপঘাতে যেন মৃত্যু না হয়, এই একটা কথা। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনার পা যেন মাটিতে থাকে, আপনি যেন মানুষকে মানুষ মনে করেন। আর আপনি এই 15টা বাইক নিয়ে গেছেন, 15 জন 30 জন, যদি 30 জন নাও হয় 20 জন আছে, এই 20 জনের দায়িত্ব আপনি নিয়েছেন। সো আপনাকে আপনি যে 20 জনের দায়িত্ব নিয়েছেন, আপনাকে এই 20 জনের আমির হয়েছেন, আপনাকে অবশ্যই ওই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলেই এই 20টা মানুষকে নিয়ে গিয়ে বিপদের মুখে ফেলতে পারেন না। সো বেশি কথা না, সবাই সেফ রাইড করেন, সেফ থাকেন, এইটাই বলবো। আর আরেকটা ব্যাপার হলো যে যেখানেই রাইড করেন, যাওয়ার আগে রোডঘাট সম্পর্কে, টাইমিং সম্পর্কে এবং বাইকটাকে অবশ্যই চেক করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেফ রাইড, সেফ লাইফ। আসসালামু আলাইকুম।